আশা করছি সকলেই ভালো আছো। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাইক্লোন। খুব সম্প্রতি আমাদের একটা সাইক্লোন ঘটে গেল, যার নাম হচ্ছে আমফান। এই সাইক্লোন হচ্ছে হ্যাজার্ড এবং ডিজাস্টারের একটা অংশ। তবে বলা যেতে পারে সারা বিশ্ব জুড়ে এখনো অবধি যত হ্যাজার্ড ও ডিজাস্টার্স হয়েছে তার মধ্যে সবচেয়ে ক্ষয়ক্ষতি ও মানুষের মৃত্যু হয়েছে সাইক্লোনের কারণে। আজকে যেহেতু আমরা সাইক্লোনের আলোচনা করব, সেই সাইক্লোন সম্পর্কে আমরা খুব বেসিক লেভেলে আলোচনা করব, খুব গভীরে আমরা যাব না। তবে এই সাইক্লোন সম্পর্কে বলতে গেলে আমরা কয়েকটা পয়েন্টের উপর আলোচনা করব, তাই সেই পয়েন্টগুলিকে ডিসপ্লেতে দেখানো হয়েছে। এই পয়েন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তাহলে সাইক্লোন সম্পর্কে জানা যাক যে সাইক্লোন কি বা কেন হয়। এখন প্রশ্নই হচ্ছে সাইক্লোন কি বা কেন হয়। তার উত্তরে বলা যায় ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ মণ্ডলে গভীর নিম্নচাপের প্রভাবে সৃষ্ট হওয়া অস্থায়ী প্রবল ঝড়ই হলো সাইক্লোন, যার গ্রিক শব্দ কুকলমা, এর মানে সাপের কুণ্ডলী। তবে সাইক্লোনের উৎপত্তি বেশি ঘটে সমুদ্রে, তবে ধ্বংসলীলা চলে স্থলভাগে। তাই স্থলভাগের যে সাইক্লোন সেটিকে টর্নেডো বলা হয়ে থাকে। সাইক্লোন বলতে আমরা কি বুঝি? না, সাইক্লোন বলতে আমরা বুঝি যখন কোনো অল্প পরিসর অঞ্চলে উত্তাপ বৃদ্ধির কারণে নিম্নচাপের সৃষ্টি হলে বায়ুচাপের সমতা রক্ষার জন্য তীব্র গতিতে কুণ্ডলাকারে বায়ু নিম্নচাপকে ঘিরে কেন্দ্রাভিমুখী এবং ঊর্ধ্বগামী উষ্ণ ঘূর্ণায়মান বায়ুকে সাইক্লোন বলা হয়। এই সাইক্লোন ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ মণ্ডলে সৃষ্টি হয় এবং খুব বিধ্বংসী আকারের হয়ে থাকে। এরপর পরের পয়েন্টে আসি। পরের পয়েন্টটি হচ্ছে কন্ডিশন ফর ডেভেলপমেন্ট অফ ট্রপিক্যাল সাইক্লোন, অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাতের উৎপত্তির জন্য কোন অবস্থাগুলো দায়ী বা কি জন্য ট্রপিক্যাল সাইক্লোনগুলি হয়ে থাকে। এই ট্রপিক্যাল সাইক্লোনের উৎপত্তির জন্য যেসব অবস্থা দায়ী সেগুলি হচ্ছে সেন্সিবল অ্যান্ড ল্যাটেন্ট, 2 নম্বর হচ্ছে ডেপথ অফ হট ওয়াটার, 3 নম্বর হচ্ছে আপার অ্যাটমসফেরিক ডিস্টারবেন্স, 4 নম্বর হচ্ছে কোলাইসিস ফোর্স, অ্যান্ড 5 নম্বর হচ্ছে আদার্স। অর্থাৎ অন্যান্য অনেক কারণ আছে যেগুলোর জন্য ট্রপিক্যাল সাইক্লোন হয়ে থাকে। বেসিক্যালি সেন্সিবল অ্যান্ড ল্যাটেন্ট, ডেপথ অফ হট ওয়াটার, আপার অ্যাটমসফেরিক ডিস্টারবেন্স অ্যান্ড কোলাইসিস ফোর্স, এই 4টি মেন কারণ যে কারণে ট্রপিক্যাল সাইক্লোন হয়ে থাকে। এরপর যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেই পয়েন্টটি হচ্ছে টর্নেডোর যে তীব্রতার উপর বেস করে যে ক্লাসিফিকেশন হয়ে থাকে তা একটা স্কেলের মাধ্যমে আমরা সেটা জানতে পারি। তার নাম হচ্ছে ফুজিস্টার স্কেল। স্ক্রিনে এই ফুজিস্টার স্কেলের টোটাল যে ভেলোসিটি স্কেল এবং প্রবাবিলিটি অফ ড্যামেজ বা প্রবাবল অফ ড্যামেজ, অর্থাৎ যে পরিমাণ কতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে বা যে পরিমাণ ক্ষয়ক্ষতি হবে স্কেল অনুযায়ী, সেই লিস্টটা সামনে স্ক্রিনে দেওয়া হয়েছে। স্কেলে দেখানো হচ্ছে স্কেলে দেখানো হচ্ছে F0, F1, F2, F3, F4 এন্ড F5। তারপর দেখানো হচ্ছে ভেলোসিটি অফ উইন্ড, অর্থাৎ এখানে পার কিলোমিটার কত, মানে 1 ঘন্টায় কত কিলোমিটার বেগে যাচ্ছে তার স্কেলটি এখানে দেখা যাচ্ছে, উইন্ড অফ ভেলোসিটি। এবং এখানে দেখা হচ্ছে প্রবাবল অফ ড্যামেজ, অর্থাৎ সম্ভাব্য যে ক্ষয়ক্ষতি হবে সেটা স্কেল অনুযায়ী কি রকম হয়। অর্থাৎ এখানে যে ফুজিস্টার স্কেল দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে F0 কিলোমিটার পার আওয়ার হচ্ছে লেস দেন 116,
যেটি প্রবাবল ড্যামেজ হচ্ছে লাইট ড্যামেজ। F1 হচ্ছে 116 to 180, যার প্রবাবল ড্যামেজের স্কেলে বলা হচ্ছে মডারেট ড্যামেজ। এবং F2 হচ্ছে 181 to 253, যাকে বলা হচ্ছে কনসিডারেবল ড্যামেজ। F3 হচ্ছে 254 to 332, যাকে বলা হচ্ছে সেভার ড্যামেজ। F4 334 to 419, যাকে বলা ডিভাস্টেটিং ড্যামেজ। এবং F5 গ্রেটার দেন 419, তাকে বলা হচ্ছে ইনস্ক্রেডেবল ড্যামেজ। অর্থাৎ এই লেস দেন 116 টু গ্রেটার দেন 419 এই গতিবেগটি দেখানো হচ্ছে কিলোমিটার পার আওয়ারে, এবং এর উপর পরিপ্রেক্ষিতেই টর্নেডোর ভাগগুলি হয়ে থাকে, যে কোনটি কতটা ভয়াবহ ক্ষতি করছে বা কোনটা দুর্বল সেটা বোঝা যায় এই ফুজিস্টার স্কেল থেকে। এরপর আমরা যে পয়েন্টটি আলোচনা করব সেই পয়েন্টটি হচ্ছে ট্যাক্সোনমি অফ সাইক্লোন। অর্থাৎ সাইক্লোনের ট্যাক্সোনমি বলতে আমরা কি বুঝি। এই ট্যাক্সোনমি বলতে পৃথিবীতে প্রায় 300 রকমের বেশি সাইক্লোনের প্রাধান্য দেখা যায়। তবে ক্রান্তীয় ঘূর্ণবাদগুলি বিভিন্ন প্রকারের হয়। পৃথিবীর এই বৈচিত্র্যময় ঘূর্ণবাতের বিভিন্নতায় ট্যাক্সোনমি নামে পরিচিত। এরপর আমরা বলি যে আমরা যে সাইক্লোন বলছি সেই সাইক্লোনগুলি বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। সেই নামগুলি তোমাদের সামনে আমি বলছি। সেগুলো হচ্ছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে হ্যারিকেন, ভারতে সুপার সাইক্লোন, চীনে টাইফুন, আমেরিকায় টর্নেডো, রিটা, উইলমা, গিলবার্ট ইত্যাদি। তো ভারতের শুধু যে সুপার সাইক্লোন হয় তা নয়, বর্তমানে স্থানীয়ভাবে সাইক্লোনগুলি বিভিন্ন নামকরণ করা হয়েছে ভারতে বা ভারত উপমহাদেশে। সেগুলি হচ্ছে আইলা, লাইলা, মহাসেন, ফাইলিন, ফনি, আমফান, নিসর্গ প্রভৃতি নাম পায়। এরপর যে আমরা পয়েন্ট নিয়ে আলোচনা করব সেই পয়েন্টটি হচ্ছে সাইক্লোন জোন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে কোন কোন অঞ্চলে সাইক্লোন হয়ে থাকে। ভারতে প্রায় সব উপকূলবর্তী রাজ্যেই সাইক্লোনের প্রভাব রয়েছে। তবে সবচেয়ে বেশি প্রভাব দেখা যায় পূর্ব উপকূলের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে। অর্থাৎ এই অঞ্চলগুলিতে ভারতের সব থেকে বেশি সাইক্লোন হয়ে থাকে। এই যে সাইক্লোনগুলি হয়ে থাকে তার একটা লিস্ট আমি স্ক্রিনের শেষে দিয়ে দেব। সেখান থেকে দেখে নেবে যে এখনো অবধি কতগুলো সাইক্লোন হয়েছে বা কি কি নাম দেওয়া গেছে। সব দেওয়া সম্ভব হয়নি, কিছু কিছু আমি এখানে দেখিয়েছি। তার মধ্যে কিছু টর্নেডো আছে, কিছু সাইক্লোনও আছে, অর্থাৎ কিছু স্থলভাগের ঘূর্ণিঝড় আছে এবং কিছু জলভাগের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় লিস্ট দেওয়া হয়েছে। এই সাইক্লোন থেকে যে ক্ষয়ক্ষতি হয় বা তার যে পরিণাম, যে পরিণতি হয়, সেগুলো কি কি হতে পারে। অর্থাৎ আমাদের নেক্সট পয়েন্ট কনসিকুয়েন্স অফ সাইক্লোন। এই কনসিকুয়েন্স অফ সাইক্লোনের মধ্যে আমি কয়েকটি পয়েন্টে ভাগ করেছি। সেই পয়েন্টগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে প্রবল বৃষ্টি ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে বন্যা হতে পারে। 2 নম্বর হচ্ছে সমুদ্রের মাছ ধরতে গিয়ে জেলেরা নিখোঁজ হয়ে যেতে পারে, অর্থাৎ যারা মৎস্যজীবী তারা নিখোঁজ হয়ে যেতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে উপকূলবর্তী অঞ্চলে যদি ঘর বাড়ি থাকে সেগুলি ভেঙে যাবে বা ভেঙে যেতে পারে এবং গাছপালা থাকলে গাছপালা উপড়ে যায়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রচুর ফসল নষ্ট হয় সাইক্লোনের জন্য। 5 নম্বর পয়েন্টটি হচ্ছে প্রচুর মানুষ মারা যায়, অর্থাৎ সাইক্লোনের কারণে বিভিন্নভাবে মানুষের মৃত্যু হতে পারে। 6 নম্বর পয়েন্টটি হচ্ছে রাস্তাঘাট ভেঙে যায়। 7 নম্বর হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, যেমন টেলিফোন, বিদ্যুৎ ব্যবস্থা, পাইপলাইন ব্যবস্থা সব বিপর্যস্ত হয়ে পড়ে। এবং 8 নম্বর পয়েন্টটি হচ্ছে পানীয় জলের দূষণ সৃষ্টি হয়, অর্থাৎ সাইক্লোনের কারণে বিভিন্ন প্রাণীর মৃতদেহ খাবার জলের মধ্যে পড়ে বা অনেক নোংরা জীবাণু নোংরা জলের মধ্যে পড়ে যায়, ফলে পানীয় জল দূষণ হয়ে থাকে। অর্থাৎ সাইক্লোনের পরবর্তী স্টেজে পানীয় জলের সংকট দেখা যায় বা পানীয় জল ছাড়াও ওখানে প্লেগ বা
ডায়রিয়া টাইপের বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা যেতে পারে। এই সাইক্লোন হলে বা সাইক্লোনের হওয়ার পর বা সাইক্লোন থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, অর্থাৎ আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে ম্যানেজমেন্ট অফ সাইক্লোন। অর্থাৎ সাইক্লোনে কিভাবে আমরা কি কি ব্যবস্থা নিলে সাইক্লোন থেকে আমরা রক্ষা পেতে পারি তার কয়েকটি পয়েন্ট তোমাদের সামনে দেখাচ্ছি বা বলছি। সেই পয়েন্টগুলি হচ্ছে, এক নম্বর হচ্ছে আগে থেকেই টর্নেডো বা সাইক্লোনের প্রভাবিত অঞ্চলগুলিকে একটা মানচিত্র তৈরি করতে হবে। অর্থাৎ কোন কোন অঞ্চলে সাইক্লোন হচ্ছে সেগুলোকে একটা মানচিত্রের মাধ্যমে উপস্থাপন করে নিতে হবে। 2 নম্বর হচ্ছে বর্তমান যে সমস্ত আধুনিক টেকনোলজি আছে, অর্থাৎ রিমোট সেন্সিং প্রযুক্তিবিদ্যার আরো উন্নতি ঘটানো যেতে পারে এবং সাইক্লোন বা টর্নেডোর ফোরকাস্টিং করা যেতে পারে, যার মাধ্যমে সাইক্লোন থেকে অনেকটা রক্ষা পেতে পাওয়া যেতে পারে। পরের পয়েন্ট হচ্ছে কম্পিউটারের ব্যবস্থার মাধ্যমে বা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে বা স্যাটেলাইট ব্যবস্থার মাধ্যমে সাইক্লোনের গতিবিধি নজর রাখতে হবে এবং বিভিন্ন গবেষণার পরিমাণ বাড়াতে হবে সাইক্লোন নিয়ে। 4 নম্বর পয়েন্টটি হচ্ছে সাইক্লোনের অনেক সময় হঠাৎ টর্নেডোর রূপ নিয়ে নেয়, অর্থাৎ সাইক্লোন জলভাগ থেকে স্থলভাগের দিকে যদি চলে আসে তাহলে হঠাৎই তার ভয়াবহতা বেড়ে যায়। এই ঘটনার আগে থেকেই টিভি, রেডিও এবং মাইক মারফত সচেতন করতে হবে জনগণকে। পরের পয়েন্টটি হচ্ছে উপকূলের খুব কাছে যে সমস্ত বসতি নির্মাণ হয়ে থাকে সেগুলি না করাই সুবিধাজনক। 6 নম্বর পয়েন্টটি হচ্ছে মৎস্যজীবীদের জন্য উপগ্রহ নির্ভর সতর্কতা ব্যবস্থা দরকার। 7 নম্বর হচ্ছে উপকূল অঞ্চলে আগে থেকেই নিরাপদ সাশ্রয়ী করে রাখার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ নিরাপদ স্থান আগে থেকেই বেছে রাখতে হবে, কোথায় নিয়ে গেলে উপকূলবর্তী অঞ্চলে মানুষের নিরাপদে থাকবে। 8 নম্বর পয়েন্টটি হচ্ছে বিভিন্ন সংবাদপত্র, টিভি, পোস্টার, ডকুমেন্টারি ফিল্ম এবং সোশ্যাল সাইটের মাধ্যমে ব্যাপক সচেতনতা বাড়াতে হবে সাইক্লোন সম্পর্কে। এবং 9 নম্বর পয়েন্টটি হচ্ছে ভয়ঙ্কর যে পরিস্থিতি বা ভয়ঙ্কর যে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধের কর্মসূচিতে দলমত নির্বিশেষে অর্থাৎ রাজনৈতিক এবং জনগণকে জড়িত থাকতে হবে। এবং 10 নম্বর পয়েন্টটি হচ্ছে বিপর্যয়গ্রস্ত ব্যক্তিদের দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থাপনাগুলি যদি গ্রহণ করা হয় তাহলে সাইক্লোন থেকে অনেকটাই রক্ষা পাওয়া যেতে পারে। সমস্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এটা বলা যেতে পারে যে মানুষ যতই প্রযুক্তিবিদ্যায় উন্নতি হোক না কেন, পরিবেশের কাছে নিতান্ত শিশু বা প্রকৃতির কাছে মাথা নোয়াতেই হয়। প্রকৃতিকে নষ্ট করে যতই উন্নতি করবে, প্রকৃতির রোজ ততই এসে পড়বে মানুষের উপর এবং পরিবেশের উপর তার ভয়াবহ রূপ দেখিয়ে দিয়ে যাবে। অর্থাৎ প্রকৃতি তার নষ্টের হাত থেকে রক্ষা নিজেকেই করে নেয়। অর্থাৎ মানুষের যে প্রচেষ্টা সেটা প্রকৃতির কাছে নিতান্তই ছোট। প্রকৃতির হাত থেকে নিস্তার নেই, যতই চেষ্টা করুক, তবে ব্যবস্থাপনাগুলি গ্রহণ করলে হয়তো কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে সাইক্লোন থেকে। আজকের সাইক্লোন সম্পর্কিত আলোচনার শেষে আমি বলেছিলাম যে কিছু লিস্ট ভারতের এবং পশ্চিমবঙ্গের সাইক্লোন এবং টর্নেডোর সম্পর্কে দেখানো হবে, সেটি স্ক্রিনের মধ্যে তোমরা দেখে নাও। এখানে 1963 সাল থেকে 2020 অবধি বেশ কিছু সাইক্লোন এবং টর্নেডোর লিস্ট দেখানো হয়েছে। আশা করছি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে নেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে এবং কমেন্টস করতে ভুলবে না। আরেকটা বলি, চ্যানেলটি যদি সত্যিই কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং
বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে এই চ্যানেলের যে সমস্ত আলোচনা সেগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সবশেষে বলি সকলকে ধন্যবাদ এবং সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। এখনো কোভিড-19 পরিস্থিতি খুব একটা সুবিধাজনক হয়নি, বরং বর্তমান পরিস্থিতি আরো ভয়াবহতার দিকে যাচ্ছে। তাই যতটা সম্ভব সতর্ক থাকবে এবং সাবধানে থাকবে। আজকের আলোচনা এই অবধি।